এক দশকের অধিক সময় পরে আরব স্প্রিংয়ের বর্তমান হাল হকিকত কি? মানুষের মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র আদৌ কি এসেছে এই আরব বিশ্বে? আরব স্প্রিং কি পরিপূর্ণভাবে ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে নাকি সফল হয়েছে? আর সফল হলেই কতটুকুই বা হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে দ্য আরব স্প্রিং, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড দ্য ফিউচার এই রিসার্চ বইয়ে। টিআরটি ওয়ার্ল্ড রিসার্চ সেন্টার থেকে 2024 সালে প্রকাশিত এই বইটি বিশ্বের বিভিন্ন প্রান্তের যে আরব স্প্রিং নিয়ে গবেষক যারা আছে তাদের গবেষণার একটি সংকলন সম্পাদনা করেছেন সেনার আক্টুগ এবং তারেক চারকাউনি। প্রবন্ধ লিখেছেন ফ্রান্সিস বুরগাত, রিচার্ড ফক, আলী বাকির, মাইকেল আর্নল্ড, এলদির লিকা সহ প্রায় 11 জন বিভিন্ন বিষয়ে গবেষক এবং এক্সপার্ট। 2010 সালের 17 ডিসেম্বর তিউনিসিয়ার সিদি বাউজিদ শহরে পুলিশের ঘুষের বিরুদ্ধে ফল দোকানদার মোহাম্মদ বাউজাজি তার নিজের গায়ে আগুন লাগিয়ে দেওয়ার মাধ্যমে আসলে এই শুরু হয় আরব স্প্রিং। ফলশ্রুতিতে 2011 থেকে 12 এই 2 বছরে আরব স্প্রিংয়ের ফার্স্ট ওয়েভ যাকে বলা হচ্ছে, এই সময়ে আরব বিশ্বের দীর্ঘদিনের নানা স্বৈরশাসক যেমন তিউনিসিয়ার বেন আলী পালিয়ে যান সৌদিতে, মিশরের হোসনি মোবারকের পতন ঘটে, লিবিয়ার যিনি 50 বছর শাসন করেছেন মোহাম্মদ গাদ্দাফির পতন হয় এবং ইয়েমেনের যিনি 22 বছর শাসন করেছেন আলী আবদুল্লাহ সালের পতন ঘটে। আরব স্প্রিংয়ের সেকেন্ড ওয়েভে অর্থাৎ 2019 সালে পতন ঘটে আলজেরিয়ার স্বৈরশাসক আব্দুল আজিজ বাউতফ্লিকার এবং সুদানের ওমর আল বশিরের 2019 সালের এপ্রিলে, যিনি প্রায় শাসন করেছেন 30 বছর। এই বইয়ে সিরিয়া সম্বন্ধে অনেক গবেষণা আছে, কিন্তু বইটি যখন প্রকাশিত হয় অর্থাৎ 2024 সালে, তখন পর্যন্ত সিরিয়ার বাশার আল আসাদ আসলে পালিয়ে যায়নি। তিনিও পালিয়ে যান বইটি প্রকাশের পর ডিসেম্বর 2024-এ। আরব স্প্রিং নিঃসন্দেহে একটি ওয়ার্ল্ড হিস্টোরিক্যাল ইভেন্ট, যা কিনা ফ্রেঞ্চ রেভলিউশন বা আমেরিকান রেভলিউশনের পরে আমেরিকান সিভিল ওয়ারের মতোই। এই আরব স্প্রিং কথাটি আসলে আরবের নয়, এই কথাটি এসেছে ইস্টার্ন ইউরোপিয়ানের এই যে প্রাগ স্প্রিং থেকে, যখন আসলে প্রাগে কমিউনিজমের পতন ঘটে বা কমিউনিজমের পতন বোঝাতে আসলে প্রাগ স্প্রিং কথাটি ব্যবহৃত হয়েছিল। আর এই কথাটিকেই আরব বিশ্বে রোমান্টিসাইজ করতে ফরেন পলিসি ম্যাগাজিনে প্রথম ব্যবহার করা হয় আরব স্প্রিং কথাটি এবং এটাকে ব্র্যান্ডিং করা হয়। প্রশ্ন হলো, এই যে এত রক্তক্ষয়ী আন্দোলন, সংঘর্ষ এবং প্রাণহানির বিপ্লবের পর যে গণতন্ত্র, স্বাধীনতা, মানুষের অর্থনৈতিক মুক্তি তাকে আদৌ মিলেছে? আদৌ কি আরব ওয়ার্ল্ড সেই ফ্রেঞ্চ রেভলিউশন বা আমেরিকান সিভিল ওয়ারের মতো কোনো এক্সপেক্টেড আউটকাম বা বিপ্লবের ফসল ঘরে তুলতে পেরেছে? আমরা যদি ইজিপ্ট, তিউনিসিয়া বা লিবিয়ার দিকে তাকাই, তাহলে এই বই থেকে যে প্রতিক্রিয়া পাই তা অনেকটা মিশ্র প্রতিক্রিয়া, কিন্তু দিন শেষে এই প্রতিক্রিয়া পাওয়া যায় যেটি অত্যন্ত হতাশাজনক, অত্যন্ত গভীর উদ্বেগের এবং অত্যন্ত দুঃখজনক। মিশরের ইতিহাসে বিপ্লবোত্তর সময়ে সুষ্ঠু কোনো ভোটে প্রথম নির্বাচিত হন মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসি, কিন্তু বিজয়ী হলেও 2013 সালের জুলাই মাসে জেনারেল সিসি, তিনি আসলে ইতিহাসের, যাকে HRW বলছে যে ওয়ার্ল্ডস লার্জেস্ট কিলিং অফ ডেমনস্ট্রেশনস ইন এ সিঙ্গেল ডে ইন রিসেন্ট হিস্ট্রি, এইরকম কিলিংয়ের মাধ্যমে জেনারেল সিসি ক্ষমতা দখল করে নেন বা পাল্টা বিপ্লব করেন। এর কিছুদিন পরেই গণতান্ত্রিক ভোটে নির্বাচিত মোহাম্মদ মুরসি জেলখানায় মৃত্যুবরণ করেন। লেখক আলী বাকির এখানে মনে করেন যে এই বিপ্লব পরবর্তী কুতে সরাসরি সহায়তা করেছেন ইউনাইটেড আরব এমিরেটস, সৌদি আরবিয়া এবং USA। মিশরে যে গণতন্ত্রের জন্য বিপ্লব যেটি সংগঠিত হয় 2011 সালে তাহরির স্কয়ারে, সেটির পতন ঘটে আসলে 2013 সালে চরমভাবে, নির্মমভাবে। তিউনিসের বর্তমান প্রেসিডেন্ট কায়েস সাইদ এই সম্প্রতি ঘটিয়েছেন সফট কু, উৎখাত করেছেন ডেমোক্রেটিক ইসলামিক পার্টি ইন্নাহান্দার রিচার্ড গান্নৌচিকে 2019 সালে এবং জারি করেছেন জরুরি অবস্থা, সাসপেন্ড করেছেন অনেক কিছু, পার্লামেন্ট, মিডিয়ার স্বাধীনতা হরণ করেছেন। আর যদি আমরা লিবিয়ার দিকে তাকাই, তাহলে দেখব যে লিবিয়া এখন একটা ফ্র্যাগমেন্টেড স্টেট তৈরি হয়েছে, যেখানে একটি অঞ্চল প্রায় দখলই করে নিয়েছেন নতুন এক ওয়ারলর্ড খলিফা হাফতার। অর্থনৈতিক অবস্থা অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন, অত্যন্ত ভয়ঙ্কর, ভয়াবহ। আসলে
আরব বিশ্বের এই দেশসমূহে অভ্যন্তরীণ, আঞ্চলিক এবং আন্তর্জাতিক এরকম নানাবিধ ফ্যাক্টরস ও ডায়নামিক্স নানাভাবে কাজ করে থাকে। গোষ্ঠীগত দ্বন্দ্ব বা গোষ্ঠীগত স্বার্থ, সিয়া সুন্নি, এই আলাওয়াইদ কুর্দিশ, এগুলো দ্বন্দ্ব সবসময় লেগেই আছে। আর অন্যদিকে নানাবিধভাবে রোল প্লে করছে ইউনাইটেড আরব এমিরেটস, সৌদি আরবিয়া এবং ইউএসের অ্যালায়েন্স। কখনো কখনো তারা বিপ্লবকে সহায়তা করছে, কখনো কখনো তারা কাউন্টার রেভলিউশনকে সহায়তা করছে। বলা হচ্ছে, লেখকরা বলছেন যে আসলে দ্য আল নাহিয়ান ফ্যামিলি অ্যান্ড দ্য সৌদ ফ্যামিলি, এই দুটো ফ্যামিলি আরব বিশ্বে নানাবিধভাবে তাদের স্বার্থের জন্য প্রভাব বিস্তার করছে। আর অন্যদিকে টার্কি, যে কিনা আসলে এই যে সুন্নি দেশসমূহের মধ্যে এক অপ্রতিদ্বন্দ্বী নেতা হওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আচ্ছা, ফ্রান্স এবং ইটালি এবং সামগ্রিকভাবে ইউরোপিয়ান পাওয়ার্সের এক অনন্য রকমের প্রভাব বলা হয় এই অঞ্চলে। টিআইটি কর্তৃক প্রকাশিত দ্য আরব স্প্রিং, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এই বইটি আমাদের সামনে যে প্রশ্নটি সবচেয়ে বড় করে দেখা দিয়েছে সেটি হচ্ছে এই যে আরব বিশ্বে আদৌ কি গণতন্ত্র সম্ভব কিনা, আরব বিশ্বে আদৌ কি মানুষের মুক্তি, গণতন্ত্র, স্বাধীনতা আসলে সম্ভব কিনা। এক্ষেত্রে রিচার্ড ফকের একটি চমৎকার কথা আমার কাছে ভালো লেগেছে। তিনি বলছেন, ট্রিগারিং ইভেন্টস আর আনপ্রেডিক্টেবল অ্যান্ড সো দ্য ফিউচার ইজ এসেনশিয়ালি আননোয়েবল। What we do know is that the socio-economic political conditions are as bad or worse throughout the region than they were a decade ago. তাহলে সমস্যার সমাধান কোথায়? গবেষক আলী বাকেরের মতে, the Arab world is like a pressure cooker with a malfunctioning valve. If not genuinely fixed, once it reaches a boiling point, it will explode again. সব মিলিয়ে দ্য আরব স্প্রিং, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার একটি আই ওপেনিং বুক টু আন্ডারস্ট্যান্ড দ্য রেভলিউশন, টু আন্ডারস্ট্যান্ড দ্য আরব ওয়ার্ল্ড, টু আন্ডারস্ট্যান্ড দ্য আরব স্প্রিং. This is a required read of modern time. Thank you very much for listening to the review.